আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন আজ কোন চ্যালেঞ্জটা আমরা একসাথে ফেস করব। আচ্ছা, ইরানের সাথে যুদ্ধ হলে আমেরিকান সাম্রাজ্য ভেঙে পড়ার আশঙ্কা কতটুকু? এটা একেবারেই বাস্তবতা বিবর্জিত ধারণা। ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ আমেরিকাকে ভেঙে ফেলবে এমনটা একদমই নয়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক কাঠামো এতটাই বিস্তৃত আর শক্তিশালী যে এমন দ্বন্দ্ব কঠিন হলেও সাম্রাজ্য ভেঙে পড়ার প্রসঙ্গেই আসে না। সুতরাং এই আশঙ্কা বাস্তবসম্মত নয়। আচ্ছা, আমেরিকান সাম্রাজ্য যদি পুরোপুরি ভেঙে নাও যায়, কিন্তু বিশ্ব শক্তির পুনর্বিন্যাস হওয়ার আশঙ্কা রয়েছে কিনা? এটা সম্ভব, তবে সেটা নির্ভর করবে সংঘাতের প্রকৃতি, মিত্র শক্তির ভূমিকা আর বৈশ্বিক অর্থনীতির ওপর। বিশ্বশক্তির পুনর্বিন্যাস মানে কেবল নেতৃত্বের রদবদল। তাই মার্কিন প্রভাব কমলেও অন্য আঞ্চলিক বা উদীয়মান শক্তি উঠে আসতে পারে। সুতরাং সম্ভাবনা থাকলে সেটার রূপরেখা নির্ভর করবে বাস্তবিক শক্তি কাঠামোর ওপর। আচ্ছা, এক্ষেত্রে বিশ্বের কোন কোন শক্তির উত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে? প্রথমত, চীন তো স্পষ্টভাবেই প্রবল প্রতিদ্বন্দ্বী। তাদের অর্থনীতি, প্রযুক্তি আর সামরিক সক্ষমতা দ্রুত বাড়ছে। দ্বিতীয়ত, ভারত অর্থনৈতিক ও জনসংখ্যাগত শক্তি হিসেবে তাদের অবস্থান জোরদার করছে। তৃতীয়ত, ইউরোপীয় ইউনিয়ন যদিও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে, তবুও সমষ্টিগতভাবে তারা প্রভাবশালী। আর দক্ষিণ পূর্ব এশিয়ায় যেমন ইন্দোনেশিয়া, তারা আঞ্চলিক শক্তি হিসেবে উদীয়মান। সব মিলিয়ে একাধিক শক্তি নতুন ভারসাম্য গঠনের সম্ভাবনা আছে। আচ্ছা, যুদ্ধের ফলে যদি আমেরিকান সাম্রাজ্যের শক্তি কিছুটা হলেও কমে আসে, তাহলে এই অন্যান্য শক্তিগুলো কি তাদের সমপর্যায়ে পৌঁছতে পারবে বলে তুমি মনে করো? এটা নির্ভর করবে সেই যুদ্ধের গভীরতা আর দীর্ঘমেয়াদী প্রভাবের ওপর। আমেরিকা যদি কিছুটা হিমশিম খায়, চীন বাস্তবিকভাবেই আরও এগোতে পারবে, কারণ তাদের অর্থনৈতিক ও সামরিক পরিকল্পনা আগে থেকেই শক্তিশালী। ভারতও দ্রুত উন্নয়নের পথে, কিন্তু আমেরিকার সমকক্ষ হতে হলে তাদের আরও সময় লাগবে। তবে আমেরিকা এত সহজে নেতৃত্ব হারাবে না, বরং একটা বহুমেরু বাস্তবতা হতে পারে, যেখানে সবাই একক আধিপত্যের চেয়ে আঞ্চলিক প্রভাব ভাগাভাগি করবে। আচ্ছা, আমেরিকা সরাসরি হয়তো নেতৃত্ব হারাতে চাইবে না, কিন্তু তাদের সমকক্ষ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বিশেষ করে সমস্ত ইউরোপ মিলে যদি স্বায়ত্তশাসনের দিকে চলে যায়, বা তারা নিজেরা যদি শক্তি অর্জনের চেষ্টা করে থাকে। সম্ভাবনা আছে, তবে সেটা জটিল। ইউরোপের শক্তি অর্জনের চেষ্টা হয়তো তাদের আঞ্চলিক ও অর্থনৈতিকভাবে আরও সংগঠিত করবে, কিন্তু আমেরিকার গভীর সামরিক, প্রযুক্তিগত ও কূটনৈতিক কাঠামো এতটাই বিস্তৃত যে শুধু ইউরোপের একক প্রচেষ্টায় সমকক্ষ হওয়া কঠিন। বরং একাধিক শক্তি, যেমন ইউরোপ, চীন, ভারত, যদি সমন্বিতভাবে এগোয়, তখনই তারা সত্যিকার অর্থে একটা ভারসাম্যের জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু এককভাবে আমেরিকার সমকক্ষ হওয়া সহজ নয়। আচ্ছা, আমরা বিভিন্ন বিশেষজ্ঞের মতামত শুনতে পাই যে আহ, সামনের দুনিয়ায় একক পরাশক্তির জায়গায় বহু শক্তির উত্থান হবে। তো এইটা কতদিন মানে কত সময় লাগতে পারে আনুমানিক? সময় নির্ভর করবে একাধিক ভ্যারিয়েবলের ওপর। অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উৎকর্ষ আর ভূরাজনৈতিক সমীকরণ দ্রুত বদলায়। তবে অন্তত 20 থেকে 30 বছর সময় লাগতে পারে, কারণ একটি একক পরাশক্তি থেকে বহুমেরু বিশ্বে যেতে ধাপে ধাপে শক্তিগুলোকে নিজেদের অর্থনীতি, সামরিক সক্ষমতা আর কূটনৈতিক অবস্থানকে সুসংহত করতে হবে। তাই এটা একটা দীর্ঘমেয়াদী রূপান্তর, রাতারাতি কিছুই হবে না। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে একটা দীর্ঘ সময় বা 20 থেকে 30 বছরের মতো সময় লাগতে পারে। সেক্ষেত্রে ইরানের সাথে যদি যুদ্ধ শুরু হয়, সেটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, এবং দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ হওয়ার আশঙ্কা অনেকেই করছেন। তো সেক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী যুদ্ধের পরবর্তীতে আমেরিকান শক্তি কি ক্ষয় হবে, এবং অন্যদের উত্থানের ক্ষেত্রে এটা সহযোগী হবে কিনা? একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ নিঃসন্দেহে আমেরিকার শক্তি ক্ষয় করবে। অর্থনীতি, সামরিক ব্যয় এবং বৈশ্বিক ভাবের ওপর চাপ আসবে। তবে মধ্যপ্রাচ্য পুরোপুরি সরিয়ে পড়া বা একক যুদ্ধই বৈশ্বিক পুনর্বিন্যাসের একমাত্র চালিকা শক্তি হবে না। চীন, ভারত বা ইউরোপের মতো শক্তির উত্থান এমনিতেই চলমান।
যুদ্ধ হয়তো সেই গতিকে ত্বরান্বিত করতে পারে, কিন্তু আমেরিকার পুরোপুরি পতন নয়, বরং এটা সহাবস্থান আর নতুন ভারসাম্যের পথ প্রশস্ত করবে, যেখানে একাধিক আঞ্চলিক শক্তি নিজ আচ্ছা, নিজ পতন না প্রভাব হলেও বিস্তার করবে। শক্তির ভারসাম্য আসতে পারে বলে তুমি মনে করছো? আচ্ছা, এক্ষেত্রে কি মুসলিমদের যে 57টি রাষ্ট্র রয়েছে, হ্যাঁ, এদের দ্বারা এরা ঐক্যবদ্ধভাবে একটি বিকল্প শক্তি হতে পারে কিনা? সেই সম্ভাবনা বাস্তবে দুর্বল। মুসলিম প্রধান 57টি রাষ্ট্র ভৌগোলিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভীষণ বৈচিত্র্যময়। তাদের মধ্যে রাজনৈতিক মতানৈক্য, শাসন ব্যবস্থার পার্থক্য এবং অভ্যন্তরীণ সংঘাত আছে। উপরন্তু অর্থনৈতিক ও সামরিকভাবে তাদের সমন্বিত শক্তি আমেরিকা, চীন বা ইউরোপের ধারে কাছেও নেই। তাই ঐক্যবদ্ধ বিকল্প শক্তি হিসেবে দাঁড়াতে গেলে তাদের ভেতরেই আগে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সমন্বয় লাগবে, যা বর্তমান বাস্তবতায় খুবই দূরবর্তী। আচ্ছা, যদি দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমেরিকার কোন কোন দিক থেকে আমেরিকা কোন কোন দিক থেকে দুর্বল হতে পারে, যেখানে অন্য শক্তিগুলো সুযোগ নিতে পারে? দীর্ঘমেয়াদী যুদ্ধ আমেরিকাকে কয়েকটা ফ্রন্টে দুর্বল করতে পারে। প্রথমত, অর্থনৈতিক চাপ। যুদ্ধ খরচ আর মুদ্রাস্ফীতি বাড়াবে, যা প্রতিযোগীদের জন্য অর্থনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ দেবে। দ্বিতীয়ত, সামরিক মনোযোগ ছড়িয়ে যাবে, যেখানে চীন বা রাশিয়া নিজেদের আঞ্চলিক প্রভাব বাড়াতে পারে। তৃতীয়ত, কূটনৈতিক অবসন্নতা। যুদ্ধের ন্যাতিক প্রশ্নে আমেরিকার মিত্রতা দুর্বল হতে পারে, আর অন্য শক্তিরা তখন নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। কাজে আমেরিকার মনোযোগ বিচ্যুত হওয়া মানে অন্যদের জন্য কৌশলগত শূন্যস্থান হওয়া। আচ্ছা, নতুন করে যদি শক্তির ভারসাম্য তৈরি হয়, তাহলে বিশ্বব্যাপী মানে নতুন বিশ্ব ব্যবস্থাটা কেমন হতে পারে? নতুন বিশ্ব ব্যবস্থা সম্ভবত একক আধিপত্যের বদলে বহু মেরুকেন্দ্রিক হবে। মানে বিভিন্ন আঞ্চলিক শক্তি, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি কিছু আঞ্চলিক জোট বিশ্ব রাজনীতির বিভিন্ন ইস্যুতে নিজেদের প্রভাব রাখবে। কোনো একক নীতি নির্ধারণ করবে না, বরং সমঝোতা, আঞ্চলিক প্রভাব, পারস্পরিক নির্ভরশীলতা বাড়বে। এটা হয়তো আরও জটিল, আলোচনা ভিত্তিক এবং বহুমাত্রিক হবে, যেখানে কোনো একক শক্তি আর অপ্রতিরোধ্য থাকবে না। আচ্ছা, সেই রকম পরিস্থিতিতে আমেরিকা বা ইরানের মতো দেশগুলোর আচরণ কিরকম হবে? আমেরিকা তখন আরও অংশীদারিত্ব ও কূটনৈতিক জোটকে অগ্রাধিকার দেবে, কারণ একক আধিপত্যের জায়গায় প্রভাব ধরে রাখতে পারস্পরিক সমঝোতা লাগবে। আর ইরান বা অনুরূপ দেশগুলো আঞ্চলিক প্রভাব বাড়াতে চাইবে, কিন্তু তাদেরও বৃহত্তর জোট ও অর্থনৈতিক সহায়তার উপর নির্ভর করতে হবে। অর্থাৎ তারা সরাসরি সংঘাতে না গিয়ে আলোচনামুখী, আঞ্চলিক স্বার্থ রক্ষায় সক্রিয় এবং সুযোগ বুঝে জোট গঠনে মনোযোগী হবে। সব মিলিয়ে সবাই একটা ভারসাম্যপূর্ণ অবস্থান খুঁজবে। আচ্ছা, সেই সময়গুলোতে পৃথিবীব্যাপী আরো বেশি মাত্রায় যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, নাকি যুদ্ধের পরিমাণ আরো কমবে বলে মনে হয়? যদি বহুমেরু ব্যবস্থা স্থাপিত হয়, তাতে বৃহৎ শক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধ কমার সম্ভাবনা বেশি, কারণ পারস্পরিক নির্ভরশীলতা ও ভারসাম্যের প্রয়োজন থাকবে। তবে আঞ্চলিক সংঘাত বা প্রক্সি যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না, বরং কূটনীতি ও অর্থনৈতিক প্রতিযোগিতার ভূমিকা বাড়বে। আর বিশ্ব চেষ্টা করবে সংঘাত এড়িয়ে সমঝোতার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখতে। আচ্ছা, তোমার কি মনে হয় যে একটি পারমাণবিক যুদ্ধ ব্যতীত বিশ্বের শক্তির ভারসাম্য পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা কি রয়েছে? আর যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়, তাহলে পৃথিবী কি টিকে থাকা সম্ভব? পারমাণবিক যুদ্ধ হলে আসলে কারো জয় থাকবে না। সেটা একেবারে ধ্বংসাত্মক, মানব সভ্যতার অস্তিত্ব বিপন্ন করবে। সে কারণে সব বড় শক্তি সেই ঝুঁকি এড়িয়ে পারমাণবিক অস্ত্রকে রোধক হিসেবে। পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কম, আর শক্তির পুনর্বিন্যাসও সেই ধ্বংসাত্মক পথের ওপর নির্ভর করে না। সুতরাং আসল পথ হলো শান্তিপূর্ণ প্রতিযোগিতা, আলোচনা আর টেকসই ভারসাম্য খোঁজা। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ছাড়াই পৃথিবীর ভারসাম্য পরিবর্তন হতে পারে? একদম তাই। শক্তির ভারসাম্য বদলাতে যুদ্ধ বা পারমাণবিক অস্ত্র লাগবে না। অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতি সক্ষম কূটনীতি, আঞ্চলিক প্রবৃদ্ধি আসল চালিকা শক্তি। ভারত,
ইউরোপীয় ইউনিয়ন তারা তাদের অর্থনীতি, প্রযুক্তি আর কূটনৈতিক দক্ষতার মাধ্যমে প্রভাব বাড়াবে। সুতরাং বাস্তবিক উন্নয়ন ও অংশীদারিত্বই নতুন বিশ্ব গড়তে পারবে।